সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর সায়ন্ত সাখাওয়াত, তারপরে আছেন সাইদ আবদুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক। সাখাওয়াত, আপনি জানেন পরিস্থিতিটা, নির্বাচন তো একেবারেই আসন্ন, কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচনটা শুরু হবে। এই নির্বাচন নিয়ে তো অনেক ঘটনাবহুল নির্বাচন। এই নির্বাচন নিয়ে নানা ইকুয়েশন চলছে, আলাপ আলোচনা হচ্ছে, দেশি বিদেশি মহল এই নির্বাচনকে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশ্নবোধক করে তুলেছেন। তো সেই অবস্থায় এই নির্বাচনের এই মুহূর্তে যেটা দিয়ে সবাই বলছেন যে নির্বাচনটা গুরুত্বপূর্ণ, কিন্তু কেন গুরুত্বপূর্ণ? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় সাইদ আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ এই জন্য যে 18টা বছর ধরে দেশ গণতন্ত্রহীন ছিল এবং একটা ফ্যাসিবাদ জেঁকে বসেছিল। সেইখানে একটা গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানে গণহত্যা ঘটিয়েছে একটা ফ্যাসিবাদ চক্র। তার মাধ্যমে একটা পরিবর্তন এসেছে, ফলে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নিপীড়নের ফলে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আর একটা হচ্ছে বিএনপি এর আগে একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। সেই দলটি রাষ্ট্র পরিচালনার সময় তাদের কিছু ভুলভ্রান্তিও ছিল, কিন্তু 18 বছর ধরে তারা নিপীড়নের মুখে থেকে উপলব্ধি করেছে যে একটা রাষ্ট্র ব্যবস্থা এইভাবে চলতে পারে না। ফলে তারা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে। অর্থাৎ আগে রাষ্ট্র ব্যবস্থা যা ছিল সেখান থেকে চাইলেই যে কেউ ফ্যাসিবাদ হয়ে যাওয়া, ডেভিয়েশন তৈরি করা, নানান রকম ঘটনা ঘটাতে পারত বলেই বিএনপি ওই ফিলিংস বিএনপির মধ্যে এসেছে। এবং বিএনপির জোটের শরিক যারা তাদের মতো, জামায়াত ইসলামও তাদের মধ্য করে তারা সংস্কারের রূপরেখা দিয়েছে, কথা বলেছে। নতুন দল এনসিপি পরে বলল। ফলে সব মিলিয়ে মনে হয়েছে যে রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যে কিছুটা হইলেও আমরা চেঞ্জ পাবো। অতীতের মতো ভুল, অতীতের মতো একই ধারাবাহিকতায় এটা তারা চলবে না, এই প্রত্যাশাটা তৈরি হয়েছে। যদি না চলে তার খেসারত তাদের দিতে হবে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এর পরে গণতন্ত্রে উত্তরণের জন্য একমাত্র মাধ্যম তো হচ্ছে নির্বাচন। সে কারণে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা অনির্বাচিত একটা সরকার থেকে নির্বাচিত সরকারের দিকে আমরা অগ্রসর হব। দেশে গণতন্ত্রটা আবার শুরু হবে নতুন করে, এবং সেই সরকার আমাদের যেই অতীতের যে ভুলভ্রান্তি হয়েছে সেগুলায় না গিয়ে একটা নতুন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা আরেকটু গ্রহণযোগ্য, একবারে ফেরেস্তা হয়ে যাবে সব এটা আমরা আশাও করি না, কিন্তু আরেকটু গ্রহণযোগ্য, আরেকটু মানবিক। এখানে সংসদে এক চাকার সংসদ চলে, কিন্তু একটা 2 চাকার সাইকেল হইলে চলে সুন্দর, 1 চাকা হইলে তো ওই সাইকেল সার্কাসেই শুধু চলে, এর বাইরে তো আর এটা কেউ দেখতে যায় না। কিন্তু জাতীয় সংসদ ছিল এর আগে 1 চাকার সাইকেল। আমরা এরকম 2 চাকার একটা সাইকেলের মতো জাতীয় সংসদকে দেখতে চাই, যেখানে সরকারি দল এবং বিরোধী দল দুইটাই প্রপারলি ফাংশন করবে এবং আইন প্রণয়ন হবে, ডিবেট হবে, দেশ ভালো মতো চলবে। সেই কারণে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ নির্বাচন বলেই, এবং আগে 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি বলে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ট্রেনে, বাসে, লঞ্চে উপচে পড়া মানুষ ঈদের ছুটির মতো তারা গ্রামে ছুটছে ভোট দিতে। ট্রেনের ছাদে করে হিউজ সংখ্যক লোক ঈদে যেরকম যাচ্ছে স্লোগান দিতে দিতে। ফলে আকাঙ্ক্ষাটা তো তৈরি হয়েছে, গুরুত্ব এর মাধ্যমে বোঝা যায়। কিন্তু আগে প্রচারণায় একে অপরের বিরুদ্ধে যে যাই বলুক সেটা একটা বিষয় ছিল। সেইখান থেকে এসে জামায়াত ইসলাম নতুন করে এই যে উৎসব মুখর নির্বাচনটায় আবার নতুন একটা কালিমা যুক্ত করে দিচ্ছে বলে মনে হয়। আজকে সারাদিন আমার মনে হয়েছে যে বাংলাদেশ বেসিক্যালি এই মুহূর্তে জামায়াতের হালাল টাকার উপরে ভাসছে। জামাতের টাকা তো হালাল টাকাই, হারাম টাকা তো হইতে পারে না, ইসলামী হালাল দল না। ফলে তারা যতই 2 নাম্বারি করুক, চুরি ডাকাতি করুক, এই ভোট কিনতে টাকা ছড়াক, 2 নাম্বারি যাই কিছু করুক, এটাকে কোনোভাবেই হারাম বলা যাবে না। কিছুদিন আগে পর্যন্ত তারা বেহেশতের টিকিট বিক্রি করেছে, বেহেশতের টিকিট বিক্রির পর্ব শেষ হয়েছে, প্রচারণা তো শেষ। এখন তারা ইহকালের টিকিট বিক্রি মানে নোট দেওয়া শুরু করেছে। সেই নোট দেওয়াটা প্রকাশ্যে 2-1 জায়গায় আসলো, খুব বেশি করে আসলো টকশোতে ইদানিংকালে ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে একজন ব্যারিস্টার জামাতের পক্ষে কথা বলেন, কি শাহরিয়ার কবির নাকি ওই ভদ্রলোক, তিনি টাকা দিলেন। এই প্রথম আমরা দেখলাম যে হালাল টিকিট বিক্রি করা শুরু হয়ে গেছে তার মাধ্যমে।
আজকে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত দেশের বহু জায়গায় টাকা বিলি করতে গিয়ে জামায়াতের বিভিন্ন নেতারা ধরা পড়েছেন। কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা সহ একজন ধরা পড়েছেন, বিভিন্ন জায়গায় ধরা পড়ছে এবং এগুলো এখন আসছে। সবচেয়ে আলোচিত যেই বিষয়টা সেটা হলো ঠাকুরগাঁও একটু স্পর্শকাতর জায়গা এই বিবেচনায় যে বিএনপির মহাসচিব ওইখানে প্রার্থী এবং জামায়াতের নানান রকমের যে ষড়যন্ত্র, তার মধ্যে একটা ষড়যন্ত্র এরকম ছিল বলে বিভিন্ন মহল থেকে আমরা আনঅফিসিয়ালি শুনছিলাম যে তারা বিএনপি মহাসচিব এবং বিএনপির চেয়ারম্যানকে ফেল করানোর জন্য যেই লেভেলে যা কিছু করা দরকার, যাকে পারচেস করা দরকার, যেখানে যত টাকা বেলানো দরকার, যা কিছু করা দরকার, যত অনৈতিক হোক সব তারা করবে, এরকম মেসেজ কিন্তু আমরা ইন্টারনালি অনেক থ্রোতে পাচ্ছিলাম। আমার মনে হয় এইটা তারই একটা অংশ ছিল কি না যে মহাসচিবের জেলায় একজন জামায়াতের আমির, তিনি একটা মাদ্রাসার শিক্ষক, তিনি এত টাকা নিয়ে যাচ্ছেন এবং তিনি বললেন 50 লাখের মতো টাকা আছে, সেটা গুণে দেখা গেল 74 লাখ। নিজের টাকা নিজে নিয়ে যাচ্ছেন, তার নাকি ব্যবসার টাকা, কিন্তু তিনি জানেনও না কত টাকা আছে। এই পরিমাণ টাকা, নগদ টাকা ইলেকশনের আগে যে তিনি নিয়ে যাচ্ছিলেন, এর উদ্দেশ্য কি এটা বোঝার জন্য পলিটিশিয়ান হওয়ার দরকার নাই, এটা একটা শিশুও বোঝে যে ইলেকশনের আগে এই পরিমাণ ক্যাশ টাকা কিনে নিয়ে যাচ্ছিলেন। দ্বিতীয় একটা বিষয় হলো জামাতের পক্ষ থেকে সাফাই গাওয়া হচ্ছে বৈধ টাকা, ব্যবসার টাকা কিনা উনি কত টাকা ব্যবসা করে, কি প্রতিষ্ঠান আছে, আর বছরে কত টাকা ট্যাক্স দেয় গভর্নমেন্টকে, এটা হলে বোঝা যাবে। তার থেকে বড় যে ইন্ডিকেটরটা সামনে এক্সপোজড হয়ে গেছে, উনি যে চোর, এটা যে টাকা বিলি করতে যাওয়া, এটাকে চোরাই টাকা, সেটা হচ্ছে গিয়া উনি হুইল চেয়ারে বসে যখন যাচ্ছিলেন, ক্যামেরা ওনার দিকে ধরার পরে 2 হাত দিয়ে উনি মুখ ঢাকছিলেন। যদি ওনার মধ্যে সততা থাকতো, নিজের টাকা হতো, তাহলে উনি মুখ ঢাকতেন না। ওনার দলের নেতারা ফাঁসির দণ্ড নিয়ে মঞ্চে যাওয়ার সময়ও কেউ মুখ ঢাকে নাই। হ্যাঁ, উনি তো এই দলের ইজ্জতও নষ্ট করলেন। একটা দলের জেলা আমির, সে টাকা সহ ধরা পড়ে, চৌর্যবৃত্তি করে ধরা পড়ছে এবং সেটা মুখ ঢাকছে। দলের উচিত ছিল তাকে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেই কথা বলা। সেটা না করে দল তার পক্ষে সাফাই গাচ্ছে, মানে হলো এইটা এই জামায়াত ইসলামের স্ট্র্যাটেজি যে আজকে সারা দেশ হালাল টাকায় সয়লাভ করে দিবে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা খুব সতর্কতার সঙ্গে তারা পাহারা দিচ্ছে এবং যেখানে সম্ভব হচ্ছে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিরের হাতে দিচ্ছে। আজকের রাত খুব গুরুত্বপূর্ণ, নেতাদের আজকে সারা রাত এইভাবে পাহারা দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রজন্মের প্রতিনিধি সাইদ আব্দুল্লাহ, আপনি এই নির্বাচনটা নিশ্চয়ই, আমার মনে হয় এইটাই বোধহয় আপনার ফার্স্ট নির্বাচন যেটাতে আপনি ভোট দিতে যাচ্ছেন। হ্যাঁ, কারণ এর আগে যেগুলো হয়েছে সেগুলোতে তো আসলে ভোট দেওয়ার সৌভাগ্য হয় নাই। সো এইবারই ইলেকশন আর উৎসব দুইটা যে প্যারালালি চলতে পারে, এটা এইবার দেখে বোঝা যাচ্ছে এবং এটা মানুষের ভেতরে উৎসাহ উদ্দীপনা দেখে। ট্রেনের গল্প করছিলেন শান্ত ভাই, আমার ব্যাপারটা কি, উত্তরবঙ্গে যাওয়ার টাইমে আমার স্মৃতিটা রাস্তার জ্যাম আর হলো ঈদের ছুটি, এই দুইটা খুবই একদম সমার্থক শব্দ হয়ে যায় যে ঈদের আগে যাব এবং গিয়ে যদি 7-8 ঘন্টা যদি জ্যামে আটকে না থাকি, তাহলে মনে হয় কোনো একটা সমস্যা আছে বোধহয় কোথাও। মানে এই জ্যামের সাথেই আমাদের স্মৃতিটা জড়িত। তো এইবার দেখা গেল যে এই যে রাস্তায় যানজট যা দেখা যাচ্ছে, এটা রিফ্লেকশনটা হইলো মানুষ ভোটটাকে উৎসব আকারে মনে করছে এবং এই যে উৎসব অনেকদিন পরে ব্যাক চলে এসেছে, এই উৎসবের সাথে সাথে কিছু আশঙ্কা অনেকের ভেতরেই ছিল যে ইলেকশনটা শেষ মুহূর্ত পর্যন্ত গড়াবে কিনা এবং মোস্ট ইম্পর্টেন্টলি সহিংসতা ছাড়া ইলেকশনটা আগাবে কিনা। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু মোটা দাগে যদি আমরা চিন্তা করি অতীতের 4-5টি ইলেকশন, এমনকি হাসিনার আমিডামি ইলেকশনেও এর চেয়ে অনেক বেশি সহিংসতা হয়েছিল। সেই জায়গার তুলনায় যে মুহূর্তে আমরা কথা বলছি, পরে কি হবে আমরা জানি না, আমরা ভবিষ্যৎ দেখতে পারি না কেউ। এই মুহূর্ত পর্যন্ত সোফার সো গুড। এখন যে কথা কয়েকটা আছে, এইটার ভেতরে কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। তারেক রহমান সাহেব একটা ব্যাপার বলেছিলেন যে কেন্দ্র খুব সজাগ থাকতে হবে, কেন্দ্রগুলো পাহারা দেওয়ার দরকার হইতে পারে, অনেক আগের থেকেই সজাগ থাকতে হবে। তো সজাগ থাকতে গিয়েই শান্ত ভাই একটা উদাহরণের কথা বলছিলেন, ঠাকুরগাঁর উদাহরণ। আজকের দিনে এই দুপুরের পর থেকে অন্তত কয়েকটা উদাহরণ আছে। শরীয়তপুরে একটা উদাহরণ আছে, সিরাজগঞ্জে একটা উদাহরণ আছে, কুমিল্লার একটা উদাহরণ আছে, ঢাকা 15 জামাতি ভাইরাল একজন ব্যারিস্টারের কথা তো বললেনই। সো এই যে প্রত্যেকটা কাজ ঘটছে, ঘটার পরে দেখবেন যে হঠাৎ করেই যখন এই টাকাগুলা বিলানোর মতো একটা টাইমে গিয়ে করছে, দেখলাম আশেপাশে যারা আছে তারা এই ব্যাপারটাকে সামনে যেয়ে দাঁড়াচ্ছে, ছবি তুলছে বা প্রমাণটা নিচ্ছে এবং প্রত্যেকেই ওই যে মুখ ঢেকে যে পালাচ্ছিল, এটাতে একটা সিনারিও। কুমিল্লার মুরাদনগরেও দেখবেন সেম ঘটনা, সিরাজগঞ্জে আজকেই একটা ঘটনা ঘটেছে সেম ক্যাটাগরির ঘটনা, শরীয়তপুরেও সেম ক্যাটাগরির ঘটনাটা ঘটেছে। অর্থাৎ
এইটা দুই একটা জায়গায় যদি ঘটতো এটা বলাই যেতে পারতো ঠিক আছে হয়তোবা ওই পার্টিকুলার জেলাটা এটা করছে, ওই পার্টিকুলার এলাকাটা এটা করছে। তার মানে এটা কিন্তু একটা গ্র্যান্ড ডিজাইন। যখন আপনি দেখবেন একেবারে ঠাকুরগাঁও থেকে কুমিল্লা, শরীয়তপুর থেকে সিরাজগঞ্জ, তখন মনে করতে হবে বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব জায়গাতে বোধহয় গ্র্যান্ড মডেলটাই ছিল। ঠাকুরগাঁয়ে যিনি ধরা পড়েছেন, তো তিনি বলছেন তার এটা জামাতের তরফে যেটা বলা হয়েছে এটা তার গার্মেন্টস আছে। তার গার্মেন্টস যদি থাকে, একটা সবচেয়ে সহজ ব্যাপারটা কি, খুব চমৎকার কথা শান্ত ভাই বলেছেন, একজন ব্যবসায়ী মানুষ ফ্লাইটে করে যাচ্ছেন, উনি কত টাকা নিয়ে যাচ্ছেন এইটা ওনার খুব ভালো মতো জানা থাকার কথা। তার কারণ কি, আপনি যদি ব্যবসায়িক ট্রানজাকশন হয়, কোথাও থেকে যদি টাকা তুলেন বা কোথাও থেকে নিয়েছেন, আপনার জানা থাকার কথা না যে ঠিক আছে আমি এই জায়গা থেকে এইটুক টাকা নিলাম। ইলেকশন কমিশন সচিব একটা কথা বলেছেন, উনার যদি উৎস ঠিক থাকে, টাকা যদি লিগ্যাল হয় এবং সেটা যদি নিজস্ব পারপাসে ইউজ করা হয়, 50 লাখ কেন, সেটা যদি 5 কোটিও হয় সমস্যা নাই, ফেয়ার এনাফ, কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু আমার কথাটা হলো একজন মাদ্রাসার শিক্ষক, ওকে খুবই সম্মানিত পেশা, কিন্তু উনি বলছেন যে গার্মেন্টস ব্যবসায়ী, এই জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাইলে তো জামাতের পক্ষ থেকে এতক্ষণ ওনার কোন এলাকায় কোন গার্মেন্টসটা আছে, সেটার অ্যানুয়াল টার্নওভারটা কেমন, তার কতজন এমপ্লয়ি আছে, কি আছে, এই ব্যাপারটা তো খুবই সিম্পল। এখন আপনার যদি একটা গার্মেন্টস থাকে, এতক্ষণ তো একটা ছবি তুলে আপলোড করে দিতেন, কিন্তু দেখা গেল যেটা দুই একটা ছবি অলরেডি ঠাকুরগাঁও থেকেই পাওয়া যাচ্ছে। এখনো যদিও কনক্লুসিভলি তারা যদি বলে তাইলে আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু দেখা গেল তার এলাকায় নাকি সোনামণি টেইলার্স টাইপ একটা দোকান, একদম টিনের একটা ঘর, 4-5টা ওই যে সিঙ্গারের যে সেলাই মেশিন, বাটারফ্লাইয়ের ওই ধরনের দুই একটা সেলাই মেশিন দেখা যাচ্ছে। এটাই যদি এখন গার্মেন্টসের নমুনা হয়, তাইলে আমার কাছে তো মনে হচ্ছে ঘটনাটা এমনও হইতে পারে, যেমন মাঝে মাঝে এমন হইতো না যে ওই যে যারা সাগর পথে মানে চোরাচালানের সাথে যুক্ত থাকে, স্মাগলিং করে, অনেক ক্ষেত্রে মালয়েশিয়া নিয়ে যাওয়ার টাইমে নিয়ে গিয়ে দেখা যায় নোয়াখালীর কোনো চরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। তো এখন তো মনে হচ্ছে গ্রামের অনেক সাধারণ মানুষকে জান্নাতের টিকিট বলতে বলতে নিয়ে যে হঠাৎ করে হাবিয়া দোজকের দিকে নিয়ে যাচ্ছে কিনা ওই চোরাই যারা স্মাগলার আছে তাদের মতো তো অবস্থা। কারণ কি, জান্নাতের টিকিট যদি দিতে হয় আজকের দিনে তো সবার দোয়া কালমা পড়া উচিত, আজকের দিনে তো এইভাবে দৌড়াদৌড়ি করা উচিত ছিল না, কিন্তু দৌড়াদৌড়ি করছে। সবচেয়ে ডিজাস্টারাস ব্যাপারটা হলো সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এই জাস্টিফাই করার চেষ্টাটা কাদের মাধ্যমে? যদি এমন হইতো যে রাষ্ট্রের দুই একজন অ্যাক্টিভিস্ট করছে, এটা মেনে নেওয়া যেত। জামাত অফিসিয়ালি প্রেস ব্রিফিং করে এটা করেছে। প্রেস ব্রিফিং যতক্ষণে করতে পেরেছে, ওনার গার্মেন্টসের একটা ছবি এতক্ষণে আপলোড করে দিলেই তো সবাই দেখতে পারতাম, আমরা আশ্বস্ত হইতে পারতাম এই গার্মেন্টসের বোধ হয়। আর একটা ব্যাপার, গার্মেন্টসের টাকা ব্যবসায়িক টাকাই যদি হয়, তাহলে এতগুলা টাকা ঢাকার থেকেই তো নিয়ে যাওয়া হচ্ছিল, রাইট? ওনার এমপ্লয় কি সব ওনার বাড়িতেই বসেছিল? তাইলে বুঝতাম যে বাড়িতে এইখান থেকে টাকা নিয়ে যাবো ধরে দিচ্ছে, আবার এমনই টাইম যে এই টাইমে নিয়ে যাইতে হবে। এই যে কিন্তু ইলেকশন কমিশনের একটা আইন আছে, আমি একটা আইনের ব্যাপারটা একটু বলার চেষ্টা করি। আচরণবিধির যদি আপনি পড়া শুরু করেন তাহলে দেখতে পারবেন, আপনি যদি দলীয় ক্যাপাসিটিতে দলের টাকা যদি নিয়ে যান তাহলে এইভাবে 50,000 টাকা ক্যারি করা যায়। যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে ক্যারি করা যায় সেটা 20 বা 25,000 টাকার মতো ক্যারি করা যায়। এমনকি এইটা শুধুমাত্র যিনি প্রার্থী উনিই না, প্রার্থীর মনোনীত কোনো ব্যক্তিও হইতে পারেন বা তার পক্ষে কাজ করছে, এমন ঘটনাও যদি ঘটে, এটা কিন্তু পানিশেবল অফেন্স। এটা শুধুমাত্র ক্রিটিসাইজ করার মতো ব্যাপার না, এটা 5 মাস থেকে 6 মাসের কিন্তু কারাদণ্ডও হইতে পারে। সেই ব্যাপারটা মাথায় রাখা হচ্ছে। তারপরে ওই যে একজন ব্যারিস্টারের কথা যে বলছিলাম, দেখেন সমালোচনা হইলো, ফেয়ার এনাফ, সমালোচনার পরে উনি একেবারে প্রকাশ্যে যেভাবে প্রথমে খুব চমৎকার করে ধর্মের কথা, ওই যে সেম ওল্ড ট্যাকটিক্স, ধর্মের কথা বিক্রি করছে। যখন দেখা গেল ওই যে ভদ্রলোক, আমি তো চিন্তা করলাম শিক্ষা মানুষকে মাঝে মাঝে আমরা বলে আলোকিত করে, তো এই ব্যারিস্টার সাহেবের শিক্ষার চেয়ে দেখলাম যিনি ওই যে পান সিগারেট বিক্রি করছিলেন, ওনার শিক্ষা অনেক বেশি, অনেক আগুজবি কথাতে কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু উনি কোনো অবস্থাতেই কনভিন্সড হচ্ছে না। তখন দেখলাম মানিব্যাগ থেকে টাকাটা বের করে যাওয়ার সময় আস্তে করে দিয়ে গেল। তার মানে আমরা যে বারবার করে বলি ইলেকশনটা দুনিয়াবি ব্যাপার, এর সাথে পরকালের সম্পর্ককে আপনি নিজের দায়িত্ব পালন করলে আল্লাহ আপনাকে রিওয়ার্ড দিতে পারে, বাট ইলেকশন ব্যাপারটা জান্নাতের টিকিট না। তো এই কথাটা তারা বারবার করে উল্টাপাল্টা বলতো, কেন তাদের বলে। তারপর দেখলাম যে তারা ঐশ্বরিক জ্ঞান দেওয়ার চেষ্টা করলো, যখন কাজ হইল না সেটাকে সুপারসিড করে গিয়ে দুনিয়াবি একটা টাকার নোট গুজে দিল। তার মানে আখিরাতের উপর দুনিয়া বোধহয় তারা নিজেরাই এটাকে এই কাজের মাধ্যমে এস্টাবলিশ করে। আগে পরকালের টিকিট বিক্রি করতো, সেটাতে কাজ হইল না, ইহকালের টিকিট। তখন ইহকালের টিকিট আমরা চিন্তা করি যে দুনিয়ার উপরে হইল পরকাল, কিন্তু তাদের দেখলাম পরকালের টিকিটটা আগে বিক্রি করতে গিয়ে যখন হইল না, তারপরে দুনিয়াতে ব্যাক করতে হলো। তার মানে আমরা যে সুপেরিয়রিটি লিস্টটা সাজাই, দেখলাম যে আমাদের নর্মাল মানুষ যারা আছে তাদের সুপেরিয়রিটির তালিকা হলো একরকম, তাদেরটা দেখলে উল্টা কাজ করে।
সো এই যে এই ব্যাপারগুলো আদতে কি হচ্ছে, তারা যে গর্তগুলা খোঁড়ার চেষ্টা করেছে, বিভিন্ন মানুষকে ট্যাগ দেওয়া, অমুককে এইটা করা ওইটা করা, অনলাইনে হেনস্থা করার জায়গাটা, একদম লাস্ট মুহূর্তে এসে তাদের তো খাইসলতগুলো মানুষ দেখছে। কেন দেখছে আর একটা ব্যাপার উদাহরণটা দিলে খুব ভালো মতো বোঝা যাবে। বিবিসির ইংলিশ ভার্সনে একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। সেই ইন্টারভিউতে জামাতের একজন ক্যান্ডিডেট, গ্রেটার নর্থ বেঙ্গলেরই একজন, উনি সরাসরি বলছেন যে এই যে নারীদের তো এটা মানতে হবে ওইটা মানতে হবে, নারীরা যখন বাইরে যাবে, শুধু মুসলমান না অন্য কেউ যদি হয় তারও কি করতে হবে, আর একজনকে নিয়ে যাইতে হবে, একা একা যাইতে পারবে না। তো তার আমির প্রথমে বলবে একটা কথা, তারপর গিয়ে বলবে এটা বলি নাই, আবার বলবে এইটা, কিন্তু তার একজন এমপি ক্যান্ডিডেট আবার সেম কথাটাই বলছে। তার মানে তারা হয়তো বা কি করবে, এই যে খাবি খাওয়ার যে ব্যাপারটা, এই খাবি খাওয়ার ব্যাপারটা শুনলে মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষ আছে, ধরেন যে ধর্মভিত্তিক রাজনীতিও যারা করে, ইফ ইউ লুক এট হেফাজতে ইসলাম, ইভেন চরমোনাইয়ের পীর, উনি যা বিশ্বাস করে উনি কিন্তু সেটা বলে ফেলে। যেমন হেফাজতের নেতারা যে কথাটা বিশ্বাস করে ওইটা বলে ফেলে, নো ম্যাটার আমরা সেটা পছন্দ করি আর না করি, আমরা এন্ডোর্স করি আর না করি, কিন্তু উনি যেটা বিশ্বাস করেন উনি এটা বলে। কিন্তু ইনারা উপর থেকে একটা কথা বলে এবং বলার পরে নিচ থেকে ইনাদের লোকজন যা কথাবার্তা বলে, তাতে করে আমার তো বারবার করে ওইটাই মাঝে মাঝে মনে হয় যে জামাত ইসলামের তত্ত্বটা আসলে কোনটা সঠিক, ডাক্তার শফিকুল ইসলাম কোনটা বলছে সেটাই সঠিক, নাকি আমির হামজা কুষ্টিয়ার থেকে যেটা বলছে সেটাই সঠিক। এবং এই যে মেকানিজম, ইলেকশনের আগের দিন যখন দেখা যাচ্ছে অনেকের চোখে খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ঘটনাটা আসলে কোন দিকে আগাচ্ছে। অনেক ধন্যবাদ। সায়ন্ত, আপনার কি মনে হয় এই যখন অবস্থা, পটভূমিতে আমরা শুনলাম, জানলাম, দেখলাম, যা দেখছি, এই অবস্থায় নির্বাচন কেমন হবে? শেষ পর্যন্ত নির্বাচন ভালো হবে বলে আমার মনে হচ্ছে, কারণ জামায়াতের এই ইহকালীন টিকিট বিক্রিটা ফেল মারছে। আচ্ছা, ভেস্তের টিকিট বিক্রিতে কিছু কিছু জায়গায় তারা একটু এগিয়ে থাকলেও ওইখানে খুব সুবিধা করতে পারেনি। সংবাদ মাধ্যম, টক শো, সেমিনার সব জায়গায় এটা আলোচনায় আসছে। তারপরেও কিছু সাধারণ ধর্মপ্রাণ নারী মুসল্লিদের বিভ্রান্ত করতে পারেনি, একেবারে এমন নয়, করেছে। কিন্তু ফাইনালি এসে যখন ইহকালীন টিকিট বিক্রি করার কাজে নামছে, তখন এটা ডিজাস্টার হয়েছে এবং এগুলো ধরা পড়ে যাচ্ছে। আজকে রাতে আমার ধারণা আরও অনেক জায়গায় তারা এই কাজ করতে যদি যায় তাহলে ধরা পড়বে, তারা রক্ষা পাবে না। তো এইটা যদি করতে না পারে তারা, তাইলে মানুষকে যে বেশি পরিমাণে বিভ্রান্ত করার চেষ্টাটা, এটা এই প্রকল্প তাদের ফেল মারলো। আর এর আগেও আপনার তারা যেই সব অপকৌশলের আশ্রয় নিতে চেয়েছে সেগুলো বেশিরভাগই এক্সপোজড হয়ে গেছে। মুক্তিযুদ্ধ প্রশ্নে ওই রিভোল্ট কথা বলে ধরা খেয়েছে, তারা ধর্মীয় প্রশ্নে ভেস্তি টিকেটে ধরা খেয়েছে, তারা নারীর প্রশ্নে আল জাজিরা এবং তার এক্সের যে টুইট তাতে ধরা খেয়েছে, সেটার ব্যাখ্যা, সেটাকে ঢাকতে গিয়ে একজন সরকারি কর্মকর্তার যে গ্রেফতারের নাটক করতে গেছে, সেইখানেও পুলিশের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়াতে সেই নাটক এক্সপোজড হয়ে গেছে, সেখানে ধরা খেয়েছে। তাদের একজন প্রার্থী সেনাবাহিনীকে নিয়ে বাজে কথা বলে সেইখানেও আরেকটা ধরা খেয়েছে। সে একটা ব্যাংকের, বেসরকারি ব্যাংকের ম্যানেজারের গায়ে হাত তুলে, ওইটাও এক্সপোজড হয়েছে। তাদের জাল সিল এবং জাল ব্যালট পেপার ছাপতে গিয়ে সেটাও ধরা খেয়েছে। হয়তো আরও অনেক জায়গায় এরকম করতে পারে, একটা অন্তত ধরা খেয়েছে। তাদের 152টা ব্যাট বানিয়ে ঘরে রেখে সন্ত্রাসী কারবার করবার জন্য সেটাও ধরা খেয়ে গেছে। ফলে জামায়াত ইসলাম দেশবাসীর কাছে 71-এর ভূমিকারও এটা তো আছেই, ধর্মের অপব্যাখ্যা এবং অপব্যবহারের প্রশ্নটা তো আছেই। এর বাইরে তারা যে সাধু সাজার চেষ্টাটা করছিল, এই সাধুর আড়ালে যে তাদের শয়তানির বেশটাই প্রধান, সেটা এতদিনে এক্সপোজড হয়ে গেছে, যে কারণে তারা একটা হোঁচট খেয়ে গেছে। ফলে বাংলাদেশের নির্বাচনকে এইবার কলুষিত করবার প্রধান এজেন্ডা ছিল জামায়াত ইসলামের। আমার ধারণা বা বিশ্বাস সেটা তারা পারছে না, কারণ বিএনপি মাঠে এত দুর্বল না যে জামায়াত এরকম যা খুশি তাই করে পার পেয়ে যেতে পারবে, যে কারণে একটা ভালো নির্বাচন হবে। এবং সেই ক্ষেত্রে এবার যেহেতু গণভোট সহ নির্বাচনটা হচ্ছে বলে নির্বাচন ফলাফল ঘোষণা একটু বিলম্ব হতে পারে। বিএনপির নেতাকর্মীদের উচিত হবে ঘুম হারাম করতে হবে এই রাত, পরের দিন রেজাল্ট না হওয়া পর্যন্ত কোনো ঘুম নাই, তাদের পাহারা দিতে হবে। এবং জামায়াতের কোনো রকম চালাকি, কোনো ষড়যন্ত্র, কোনো রকম শয়তানি, কোনো রকম দুই নাম্বারই যেন করতে সুযোগ না পায়, এই পাহারাটা যদি শুধু বিএনপি দিতে পারে নেতাকর্মীরা, তাহলে আর সমস্যা হবে বলে মনে হয় না। কিন্তু জামায়াত এটা করে
তাদের ক্ষতি করলো না, শুধু বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থারও খানিকটা ক্ষতি অলরেডি করে ফেলেছে। কারণ এই রকম টাকার অপব্যবহার, ধর্মের অপব্যবহার এই নির্বাচনটা তো এইবার চাইনি। প্রথমে আলোচনায় আপনি জিজ্ঞেস করেছিলেন এই নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ নির্বাচনে এই রকম আচরণ, এই অগ্রহণযোগ্য কাজগুলা হওয়া উচিত ছিল না। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দলও দরকার। বিএনপি প্রায় 2/3 মেজরিটি বা তার কিছু বেশি নিয়েও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, এটা বিভিন্ন জরিপ সহ দেশের পরিস্থিতি যে আমরা এটা বুঝতে পারি। আওয়ামী লীগ যেহেতু অনুপস্থিত, এটা আমরা বুঝতে পারি। আওয়ামী লীগ উপস্থিত থাকা অবস্থায়ও 2001 সালে বিএনপি 2/3 পেয়েছিল। সুতরাং বিএনপি একাই 2/3 মেজরিটি পাওয়ার মতো দল, এটা অতীতে পরীক্ষিত। এইবার তো আরও বেশি তাদের পক্ষে জোয়ার, ফলে এইটা হবে। জামায়াত সেইখানে এইসব 2 নাম্বারই করার চিন্তা মাথায় রেখে তারা আগাম একটা ফেক হাইপ তুলেছিল যে তারা জিতে যাচ্ছে। তাদের ফলোয়ারদেরকে দিয়ে ভার্চুয়াল মিডিয়া এখানে সেখানে বলাচ্ছিল যে আমি বিএনপিকে আগে ভোট দিতাম, এই কারণে এইবার আর বিএনপিকে দিব না। এটা তো কিন্তু জামাতেরই লোক, শিবিরেরই লোক, তাদের লোকদেরকে দিয়ে তারা বানিয়ে পরিকল্পিতভাবে একথা প্রচার করে করে বিভিন্ন কৌশলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে জামাত মনে হয় এবার একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে, এমন সিট পেতে পারে। জামাত এবার অনেক কিছু হয়ে যেতে পারে, এনসিপি অনেক কিছু হয়ে যেতে পারে। এই রকম জামায়াত এবং তাদের জোটগত দোসররা, তাদেরকে কেন্দ্র করে এই জামায়াত এবং তাদের দোসরদের এরকম একটা উল্লম্ফন তৈরি হয়েছিল মানুষের মনে ধারণা জন্মানোর জন্য যে তারা এবার খুব ভালো করছে। তারাও জানে তারা ভালো করবে না, এই হাইপটাই তৈরি করেছিল। পরে যে 2 নাম্বারই করে যে এইভাবে ভোট কারচুপি করে নিবে, সেটা যেন মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়, কিন্তু সেটাও মাইর খেয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। সাইদ আব্দুল্লাহ, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো সম্ভাবনা আছে? কিছু কিছু জায়গায় তো অনেক ধরনের পরিকল্পনাই করা যায়। সো আমি এখন পর্যন্ত কনক্লুসিভ কোনো কথাও বলবো না, বা সেটা বলা উচিত হবে না, কিন্তু কয়েকটা ধারণাকে আমাদের বোধহয় একটু চ্যালেঞ্জ করাটা উচিত ছিল আরও শক্তভাবে। যেমন ইলেকশন অবজারভার হিসেবে যারা আসে বা বিভিন্ন জায়গায়, এই জায়গাটাও বিভিন্নভাবে ম্যানিপুলেটেড করা হয়। হাসিনার আমলে ওই যে আবেদ সাহেব নিয়ে আসতো কিছু কিছু মানুষকে সাজায় গোছায়। আর আমাদের বোধহয় যে এই সাবকন্টিনেন্টে আমরা যারা মানে ব্রাউন স্কিনের মানুষজন, তাদের বোধহয় যে কিছুটা হোয়াইট লেভেলের কেউ এসে কোনো কথা বললে আমাদের ভেতরে বোধহয় একটু গুড ফিল কাজ করে আর কি। এই জন্য দেখা যায় বাইরে থেকেও এমন অনেক অবজারভারকে নিয়ে আসা হইতে পারে এজেন্ডা ধরে ধরে, যারা এসে এমন কোনো কথা বলতে পারে যেটা আসলে প্রকৃত সত্যের ধারে কাছেও নাই, কিন্তু সেই কাজটা অনেক ক্ষেত্রে হইতে পারে। ইলেকশন কমিশন যে এই ব্যাপারে অনেক ক্ষেত্রে সচেতন অনেক ক্ষেত্রেই ছিল না, এর কারণটা বলি, ওই যে হবিগঞ্জের জাস্ট একটা বাড়ির অফিসের পাশে বসে ওই যে পাশা নামের একটা সংগঠন 52,000-এর ওপরে যারা ইলেকশনে এই যে নির্বাচনী ব্যাপারগুলো তদারকি করবে, তাদের ভেতরে 10,000-এর বেশি মানুষ, 10,721, তার মানে অলরেডি 50,000 প্লাসের ভেতরে 10,721 জন ওই এক ব্যক্তি নির্ভর সংগঠন, যার আদতে কোনো অফিসও নাই, দেওয়া হয়েছে। তবে সাইদ একটু ইন্টারাপ্ট করি, আলহামদুলিল্লাহ সেই পাশা খেলাও তো বন্ধ হয়েছে। কার পাশা গেল, কার টেবিলে অনেক গানও চলছে, এই কারণে বোঝাটা মুশকিল। তো তারপরে আমি বলি যে এটা যেমন একটা ঘটনা আছে, আবার অনেক জায়গায় আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে। লেটস সে একটা ডিবেট উঠছিল কিছুদিন আগে, ইসলামী ব্যাংকের লোকজন বা ইবনে সিনার যারা কর্মচারী আছে তারা ইলেকশনের দায়িত্বপ্রাপ্ত হইতে পারে কিনা, খুব ফেয়ার ব্যাপার ছিল। যেমন এটা হওয়ার পরে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, এই গ্রাউন্ডটা যখন তোলা হলো বিএনপির পক্ষ থেকে, আমি মনে করেছিলাম যে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কোনো বিবৃতি দিবে, অথবা ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বিবৃতি দিবে। কিন্তু দেখা গেল যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এর মতো হঠাৎ করে জামাত ইসলাম বলে উঠলো ইবনে সিনা আমাদের প্রতিষ্ঠান না, ইসলামী ব্যাংক আমাদের প্রতিষ্ঠান না। কিন্তু তারা হয়তোবা ভুলে গিয়েছিল ঠিক গণ অভ্যুত্থানের পরপরই তাদের আমির সাহেব ওপেনলি বলেছিল ওই যে কি হয়েছে, মায়ের ওই যে শিশু যেটা মায়ের কোলে আবার ফেরত এসেছে, ওই ব্যাংকটা ফেরত আসার কারণে সঙ্গে আমাদের আমিরে যে উৎসব করে ফেলেছিল পাবলিকলি, সেই ব্যাপারটা বোধহয় ভুলে গিয়েছিল। সো এই জাতীয় লোকজনকেও দেখলাম কয়েকটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখলাম, তাদেরকে সাংবাদিক সাজিয়ে, যে ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাংবাদিক সাজিয়ে যে কার্ডটা দিয়ে দেওয়া হইল, কিন্তু সাংবাদিক না, তার মিনিংটা হলো তাকে বিভিন্ন কেন্দ্রে ঢোকার অ্যাক্সেস দিয়ে দেওয়া হইল। এটা তো নির্বাচন কমিশনের নির্বাচন ব্যর্থতা যদি হয় ইঞ্জিনিয়ারিং তো ওইখান থেকেও হইতে পারে। 2008 সালের ইলেকশনকে আমি খুবই সূক্ষ্মভাবে কারচুপি করা হয়েছিল, এটা আমি মনে করি। বিএনপি আপত্তি করেছে কি?
বিএনপি কিছু জায়গায় কথা বলেছে এবং বিএনপিরও আরও কিছু জায়গায় অনেক বেশি সতর্ক হওয়াটা উচিত ছিল, এবং অনেকে অনেক ওভার কনফিডেন্সে ভুগতে পারে। এই ব্যাপারটাকেও আমার কাছে মনে হয় না যে খুব সাধুবাদ পাওয়ার যোগ্য। কেউ যদি মনে করে যে ঠিক আছে আমি তো টুটার পেয়েই যাইতে পারি, আমি তো অমুক হয়েই যাইতে পারি, ইভেন আপনি যদি মনে করেন যে আপনি 300টা আসনের 300টা আসন পাওয়ারও যোগ্য, প্রত্যেকটা সিঙ্গেল অনিয়মের ব্যাপারে আপনার কনসার্নটা থাকা উচিত। কারণ যেভাবে আমরা খোলা চোখে অনেক কিছু দেখি সেইভাবে অনেক কিছু নাও হইতে পারে। কারণ 1/11 গভর্নমেন্টের কলুষিত অংশের বিশাল বড় একটা অংশ এই গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বসে গেছে খুবই দায়িত্বশীল ভূমিকায়। সো এই জায়গায় সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমি চাই যে দিন শেষে আমাদের এইসব অনুমান যাতে সঠিক না হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা যাতে হয়। কিন্তু একই সাথে যাদের একটা পচা কাজ করার অভ্যাস আছে তারাই যদি আবার সেম দায়িত্বে থাকে, তাহলে কোনো না কোনো জায়গায় যে ঘুটু পাকাবে না, এই ব্যাপারটা কে বললো? আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা মানে এই না যে বাংলাদেশের 300টা আসনের সবগুলা কেন্দ্রেই করতে হয়। এমনও তো হইতে পারে যে দলটার লাইফের সর্বোচ্চ আসন পাওয়ার ক্রেডিবিলিটি হলো 18টা আসনের, ইন্ডিভিজুয়াল ইলেকশন করে 1996 সালে 12 জনের ইলেকশনে তাদের একটা, আমি শুনেছি যে তারা একটা হিসাব করেছিল যে ওইবারের ইলেকশনে তারা 100টা আসন পাবে, 80টার কম কোনোটা অবস্থাতেই কমবে না। শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলনও করেছিল, করার পরে গিয়ে তারা 3টা আসন পেয়েছিল। তো তারপরে আবার 2008 সালের ইলেকশন, যেহেতু আমি নিজেই ওইটাকে মনে করি ঝামেলাযুক্ত ইলেকশন, ওইখানেও মাত্র 2টা আসন পাওয়া। সো এই টাইপ একটা দলের জন্য আমি তো মনে করি 18+1 আসন পাওয়া মানেই তাদের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট করা। কিন্তু দেখা যাবে যে তাদের এই রেজাল্টটাও যদি দেখেন এমন লেভেলে হাইপটা চলে গেছে, তারা যদি 60টা 70টাও যদি পায়, তারপর আমরা আহারে তারা ক্ষমতায় যেতে পারলো না। কিন্তু তাদের ট্র্যাক রেকর্ড যেটা, সেইটাকে ইগনোর করে এমন একটা ভাইব দেওয়া হয়েছে অ্যাজ ইফ এক্স আর জেড দুইটা হলো একই টাইপ দল। কিন্তু ব্যাপারটা এইরকম কখনোই ছিল না। আবার গভর্নমেন্টের জায়গা থেকে অনেক জায়গায় এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া থেকে শুরু করে অনেক জায়গায় গভর্নমেন্ট অনেক জায়গায় প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা করে ফেলেছে। এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সিরিয়াসলি প্রবলেমেটিক একটা জায়গা, কারণ গভর্নমেন্টের জায়গা থেকে এটা করাটা কোনো অবস্থাতেই উচিত হয় নাই। আর একটা ব্যাপার আমি দেখি যে ভোট গণনার সময়েও অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। আর তার আগে আর একটা ব্যাপার আরপিওতে এবার সংশোধনী করা হয়েছে যে কোনো একটা আসনের একটা কেন্দ্রেও যদি গোলযোগ লাগে, ওই পুরা কেন্দ্রের ভোট কিন্তু স্থগিত রাখার এখতিয়ারটা দিয়ে দেওয়া হয়েছে, আনলাইক আদার টাইমস। এখন যদি এই ধরনের ঘটনা ঘটে, লেটসে আপনি দেখলেন দুপুর 2টার পরে 3টার পরে আপনি পাবলিক পালস বুঝে গেলেন যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, তা আপনি জিততে পারতেছেন না, ঠিক ওই মুহূর্তে ইন্টেনশনালি কোনো একটা পায়ে পাড়া দিয়ে কেওয়াস করার মতো একটা ব্যাপার আছে না, জেনুইন কোনো কিছু লাগলে সেটা আলাদা হিসাব, ওইটাকে আমি অবশ্যই মনে করি উইথ ডিউ রেসপেক্ট এটা দেখা উচিত। পায়ে পাড়া দিয়ে একটা কেন্দ্রে যদি এই ধরনের গ্যাঞ্জাম পাকান, তারপরে দেখালে একটা কেন্দ্রের জন্য 130টা আসনের রেজাল্ট আপনি সাসপেন্ড করে রেখে দিলেন, এটাও তো মানুষের কাছে খুব বাজে মেসেজ যায়। সো অনেক ধরনের লুফোল কিন্তু রাখা আছে এই ব্যাপারটা নিয়ে, এবং এই লুফোলটা নিয়ে কখন কি হবে আই এম নট শিওর। আবার এমনও হইতে পারে, ধরেন একটা দল পলাতক স্বৈরাচার, ইন্ডিয়াতে তাদের হর্তাকর্তারা সব পালায় চলে গেছে, সাধারণ মানুষ তো আছে। এমন যদি হয় যে অনেক জায়গায় প্রত্যেকজন মানুষ ভোট কেন্দ্রে যে যেতে পারছে, এই ব্যাপারটা নিশ্চিত করা হইলো না, রেদার কিছু কিছু কেন্দ্র টার্গেট করে যে ঠিক আছে এই কেন্দ্রে যদি তারা যায় তাদেরকে এইভাবে হেনস্থা করা হবে, এই ভয় দেখিয়ে তাদেরকে ওই জায়গায় ভোট দিতে যাওয়া যাবে না, এই ব্যাপারটাও কিন্তু ডিজাস্টারাস রেজাল্ট হয়ে যেতে পারে। সায়ন্ত, বাংলাদেশের নির্বাচনে কারচুপির অনেকগুলো দিক আছে, অনেকগুলো কৌশল আছে। এই আসন্ন নির্বাচনে, মানে আজকে রাতের পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে কারচুপির সম্ভাবনা কতটুকু? কারচুপির সম্ভাবনা একেবারে নাই তা না, কারচুপির আকাঙ্ক্ষা এবং পরিকল্পনা দুইটাই আছে বলে ইতিমধ্যে অনেকের কার্যক্রমে স্পষ্ট হয়েছে। কিন্তু এই কারচুপিটা রোধ করা সম্ভব আমার মনে হয় বিএনপি এবং তাদের নেতাকর্মীরা যদি অ্যাক্টিভ রোল প্লে করে। ওই যে বললাম ঘুমানো যাবে না, তাদের ঘুমানো যাবে না মানে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, পাহারায় থাকতে হবে। নির্বাচনে কিন্তু আপনার একটা সেন্টারে ভোট গণনার সময় বিভিন্ন প্রার্থীর এজেন্টদের উপস্থিত থাকার পরে ওই ভোট গণনার পরে রেজাল্ট শিটে বিভিন্ন প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর হয়, এবং ওই এজেন্টরা জানে তিনি কত ভোট পেয়েছেন, তার একটা ডকুমেন্টস তাদের কাছে থাকে। সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক রেজাল্ট হওয়ার আগেই কিন্তু অনানুষ্ঠানিকভাবে কোন কেন্দ্রে কারা কোন প্রার্থী কত ভোট পেল যোগফল বিয়োগফল কিন্তু হয়ে যায়। সেই ক্ষেত্রে 2008 সালে বা 18 সালে যেটা হয়েছে, সেখানে একটি দল
তারা দলগতভাবে এমন শক্তিশালী অবস্থান নিয়েছিল, স্টেট অ্যাপারেটাসগুলো সব তাদের অধীনস্থ এবং একপাক্ষিক ছিল। ফলে সেইখানে বিএনপি জামাতের এজেন্টরা কোনো কেন্দ্রে যায় নাই, কোনো কেন্দ্রে গিয়ে বের হয়ে আসছে বা বের করে দিয়েছে, ভয়ের মুখে বের হয়ে আসছে। কোনো কেন্দ্রের শেষে তারা গণনার সময় থাকলেও ওরা যা রেজাল্ট বসিয়েছে তাকেই সই করে আসতে বাধ্য হয়েছে, এসে আবার ভয়ে কিছু বলে নাই, এরকম নানান বিষয় ছিল। এইবার কিন্তু কোনো কেন্দ্রেই এমন নাই যে বিএনপি বা জামাতের কোনো এজেন্টরা অন্য পক্ষের ভয়ে পালিয়ে যাবে, এই পরিস্থিতি বাংলাদেশে নেই। ফলে কেন্দ্রভিত্তিক ফলটা সঠিকভাবে হবে। জাল ভোট এবং কেন্দ্রে প্রভাব বিস্তার করা ওইটা কোথাও কোথাও হবে, হয়তো সেটা পুরোপুরি রোধ করা কঠিন, কিন্তু ভোট গণনায় জালিয়াতি করে কমিয়ে বাড়িয়ে দেওয়াটা খুব সহজ হবে না যদি এজেন্টরা খুব স্ট্রংলি ওইখানে থাকে, নৈতিক ভিত্তি নিয়ে। দ্বিতীয় কথা হলো, এই ভোটটা যখন ডিসির কাছে যাবে, ডিসি যখন এটা নির্বাচন অফিসে পাঠাবেন এবং সেইখান থেকে যদি দেখা যায় যে ওই কেন্দ্রভিত্তিক ভোটে যেই রেজাল্ট থাকে তার থেকে অন্য কোনো রেজাল্ট ঘোষণা হচ্ছে, তাহলে ওইখানে ওই অফিসকে ওই কর্মকর্তা এসে কোনো ছাড়ার সুযোগ নাই। আন্দোলন গণতন্ত্রের জন্য, ভোট রক্ষার আন্দোলনও গণতন্ত্র রক্ষার একটা আন্দোলন। এইভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত দায়িত্ব নিয়ে করতে হবে যে কাউকে এক বিন্দু কারচুপি করতে দিব না। 1400 ছেলে মেয়ে জীবন দিয়েছে শুধু একটা গণঅভ্যুত্থানে, তার আগে 16 বছর ধরে বিএনপি জামায়াত এবং অন্যান্য দলের অনেকের জীবন দিয়েছে, গুম খুন হয়েছে, আহত নিহত হয়েছে, জেল খেটেছে। সেই মানুষগুলোকেই গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রের অন্যতম উপাদান ভোটের অধিকার রক্ষার জন্য তাদেরকে ভোট গণনা হয়ে রেজাল্ট ঘোষণা পর্যন্ত এই সংগ্রামটা চালিয়ে যেতে হবে। এইটাকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার রক্ষার আন্দোলন হিসেবে নিয়ে রেজাল্ট গণনা পর্যন্ত স্ট্রিক্টলি অবস্থান নিতে হবে। বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলাম দুই পক্ষ এই কাজটা করুক, আমরা চাই সঠিক রিপোর্ট আসুক, কোনো পক্ষ কারচুপি করুক সেটা আমরা চাই না। অনেক ধন্যবাদ সায়ন্ত আপনাকে, সাইদ আব্দুল্লাহ আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার ফিরে এলাম ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত সাখাওয়াত এবং সাইদ আব্দুল্লাহ। সাইদ আব্দুল্লাহ, আপনি জানেন যে জাতিসংঘের তরফে আহ্বান জানানো হয়েছে যে নির্বাচনে নারীর অংশগ্রহণটা যাতে নিশ্চিত করা হয়। এইটা কেন? এই ধরনের কথা এই জন্যই বলা হয়েছে কারণ নারীর প্রতি সহিংসতা, নারীকে টার্গেট করে বক্তব্য দেয়া, নারী কি কাপড় পরবে না কাপড় পরবে, নারীর এইটা করা উচিত ওইটা করা উচিত, বারবার করে কিছুটা বাউন্ডারি সেট করে দেওয়ার চেষ্টাটা করা হয়েছে। নারীদেরকে নিয়ে যতটাই তাদের ভাবনাটা তাদের না, তার চেয়ে দেখা গেল যে অন্য কেউ বা কোনো দল বা কোনো জায়গা থেকে কথা বলার টাইমে নারীর পোশাক, নারী বাইরে যাইতে পারবে কিনা, নারী কি করবে, এই আলোচনাগুলোর বাইরে আর আলোচনা যাচ্ছে না। একটু আগেই তো আমি বললাম যে উত্তরবঙ্গের একটা উদাহরণ দিয়েই বললাম যে বিবিসিতে ইন্টারভিউ দেওয়ার সময় এটা বলেছে। লেটস সে কালকে এমন একটা ঘটনা ঘটলো, ওই যে আমি আগেই বলেছি যে এবারের ইলেকশনে কিন্তু একটা কেন্দ্রেও বিশৃঙ্খলা ঘটলে আইনগতভাবে এটা করে দেওয়া আছে যে ওই একটা কেন্দ্রকে ধরে একটা আসন পুরোটা স্থগিত করারও বন্দোবস্ত করা আছে। তো এখন যদি এমন হয়, যদি ধরেন যে অনেক কেন্দ্রে ভোট দিতে গেছে, এখন যে ভোট দিতে যাচ্ছেন তার তো কাগজপত্রের সাথে, ডকুমেন্টের সাথে, নামের সাথে তার চেহারা এবং অন্য সব কিছু মেলানোর দরকার হয়। আমি পোশাকের স্বাধীনতায় বিশ্বাস করা মানুষ, দ্যাট মিনস কেউ একজন টপ জিন্স পরা মানুষেরও স্বাধীনতা আছে, একজন হিজাব নিকাব পরা মানুষেরও ফুলের স্বাধীনতা বাংলাদেশে থাকা উচিত। কিন্তু যে মুহূর্তে নারীদের ওই ভোট কেন্দ্রের ভেতর গিয়ে ধরেন আইডেন্টিফাই করা শুরু করলো, তখন কেউ যদি বলে না আমি দেখাবো না আমি কে, তাহলে ওর নাম মিলাবে কিভাবে? এইটা করার জন্য যদি কোনো হট্টগোল লাগে, তাহলে তার আগে আপনার কিন্তু এমন ধরনের পরিকল্পনা থাকা উচিত যে যিনি চেক করবেন, চেক করার সময় নারী পুলিশ বা নারী আনসার বা ফিমেল কোনো ব্যক্তি আছেন কি না যারা চেক করার মতো ফুলেস্ট অথরিটি রাখবেন এবং এই জায়গায় কোনো ক্যাওয়াস লাগবে না। এটা যদি না থাকে, লেটস সে একজন নিকাব পরে গেল এবং বললো আমি দেখাবো না, তো তাইলে উনি তো আইনগতভাবে তো দেখবে, শনাক্ত করবে, তারপরেই তো কাজটা করবে। এবং শনাক্ত না করে কিন্তু কি করা যায় না, ওই যে মার্ক যেটা দেয় আর কি, অমোচনীয় কালির যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু করা যায় না। সো এই জায়গায় যে সংকটটা তৈরি হইতে পারে, এখন তাহলে আইডেন্টিফিকেশনের যে জায়গাটা আছে এটা করার জন্য আপনি নো ম্যাটার আপনি হিজাব পরেন, নো ম্যাটার আপনি নিকাব পরেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আইডেন্টিফাই যাতে ঠিক মতো করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ। এবং
ওইটা করার সময়ে কেউ যাতে আবার বাধা না দেয় এটাও নিশ্চিত করাটা জরুরি। দেখা গেল যে আপনি আইডেন্টিফাই করতে দিচ্ছেন না, কিন্তু আপনি ক্যামেরা নিয়ে এসে মিডিয়ার সামনে করলেন এই তো এটা সমস্যা ওইটা সমস্যা, তাহলে তো আপনি ভোট দিতে গেলে আপনাকে আইডেন্টিফাই করবে কিভাবে? এই জাতীয় ধারণার ভেতর তো অনেকেই অনেক কিছু করতেও পারে। দেখা গেল বোরকা পরে যে ক্যান্ডিডেট তার যাওয়ার কথা গেল অন্যজন। আমি কিন্তু সতর্কতার সাথে বলছি এইটার সাথে ইসলামোফোবিয়া আমি ছড়াচ্ছি না, কারণ আমি একজন ব্যক্তি যদি একেবারে টোটালি অসূর্যম পশ্চা হয়, বাংলার তো ভাষাটা ওইটাই, সেটাও যদি হয় আই হ্যাভ ফুলেস্ট রেসপেক্ট ফর হার, কিন্তু এই ব্যাপারটা আইডেন্টিফাই করার মতো উপযোগী পরিবেশ থাকতে হবে। এবং যদি ইলেকশন কমিশন এখনো প্ল্যান না করে, প্রত্যেকটা কেন্দ্রে রাতের ভেতরে প্ল্যান করা উচিত, যারা যারা দায়িত্বে আছে অন্তত নারী সদস্য যাতে থাকে এবং নারী সদস্যর যাতে ওই ফুলেস্ট স্বাধীনতাটা থাকে তাকে আইডেন্টিফাই করার। এই ব্যাপারটা না হইলে একটা কিন্তু ঝামেলা ঘটে যাইতে পারে। আবার অনেক জায়গায় তো দেখা গেছে নারীরা ভোট দিতে আসার পরে এই বাংলাদেশে ধানের শীষে ভোট দিয়েছিল জন্য সুবর্ণচরে গণধর্ষণের শিকার হয়েছিল ফ্যামিলির সামনে বেঁধে রেখে। এমন কাজ যদি ঘটে যে ঠিক আছে এই তোমার পরিবার তো অমক করতো, লিক করতো, হ্যান করতো, ত্যান করতো, কেন্দ্রে যাইও, কেন্দ্রে গেলে দেখে নিব, এই যে দেখে নেওয়ার হুমকিটা, এটারও কিন্তু ভিকটিম ফ্যামিলির। আমরা তো ঢাকা দিয়ে চিন্তা করব না সব জায়গায়, একটা চর এলাকা, পাহাড়ি এলাকা, একটা উত্তরবঙ্গের কোর একটা এলাকা, ধরেন ভুরুঙ্গামারির কোনো একটা চরে, ওই জায়গায় কিন্তু সহিংসতাটা নারীর উপরেই সবচেয়ে বেশি হয়। এই জন্য এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ ওয়েতে ডিল করাটা জরুরি। এবং এটা আমি মনে করেছিলাম কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে এই ব্যাপারগুলোতে অন্তত খুব সেন্সিটিভ গুরুত্বটা দেয়া হবে। কারণ কি সিভিল সোসাইটি নিয়েই তো এই গভর্নমেন্টটা, সিভিল সোসাইটি সব কিছু সমালোচনা করে, এই গভর্নমেন্টের ইজ অ্যান্ড এভরিওয়ান ইজ ফ্রম সিভিল সোসাইটি। আনফর্চুনেট ব্যাপার হলো এই ব্যাপারটা যদিও এই নারী সংক্রান্ত রিলেটেড না, বাট তারপরে বলে রাখাটা ভালো। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন দেশে এসেছিলেন উনি একটা উদাহরণ দিয়েছিলেন। উদাহরণটা ছিল সারা বিশ্ব আমাদের কাছে আসবে, আমরা কোথাও যাব না, আমরা অনুকরণীয় হব। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ক্ষমতাটা ছাড়ছেন তার আগে উনি পাবলিক প্রোগ্রামে নিজেই দাঁড়িয়ে থেকে বলছেন এটা জোচ্চরের দেশ, এই জায়গায় সব ঝামেলা, অমুক ঝামেলা, তমুক ঝামেলা। তাহলে এই 1.5 বছরে কি অনুকরণীয় জায়গা থেকে জোচ্চর হয়ে গেলাম তার আমলে? এবং আর একটা ব্যাপার হলো টিআইবি রিপোর্টটা, দুর্নীতি নিয়ে অনেক কথাবার্তা হয়। তো বাংলাদেশে 2024 সালের যে টিআইবি রিপোর্টটা ছিল ওই জায়গায় ছিল হইল সবচেয়ে বেশি দুর্নীতিবাজ দেশের ভেতরে, ওই রিপোর্ট অনুসারে 14তম। তো এবার তো এক ধাপ অবনমন ঘটেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়েও এটা কিন্তু একটু কমলো, কিন্তু এটা কিন্তু মিডিয়া হাইপ নাই। সো এই ব্যাপারটা আমাদের একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে মাথায় রাখা উচিত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গভর্নমেন্টেও আমাদের কিন্তু উন্নতির চেয়ে এইসব রেডিংয়ে কিন্তু অবনতিও ঘটেছে। সো এইটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মাথায় রাখতে হবে এইসব ক্ষেত্রেও যদি তারা ঠিকমতো ম্যানেজ না করতে পারে, নারীর প্রতি সহিংসতার ব্যাপারটা তো অনেক ক্ষেত্রে উস্কানি দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে মবকে আপনি প্রেশার গ্রুপ হিসেবে জাস্টিফাই করে ফেলেছেন, বিভিন্ন জায়গায় নারীদের ড্রেসের পর আক্রমণ করা হয়েছে, এমন ঘটনা ঘটেছে নারীদেরকে ওপেনলি লাথি মেরে যারা নিয়ে গেছে রাজনৈতিকভাবে তাদেরকে ফুলের মালা গলায় দিয়ে আপনি নিয়ে এসেছেন। এটা শুধু একটা পার্টিকুলার দলেরই না, অনেক জায়গায় আছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধর্ষণের সাথে জড়িত, পিটানোর সাথে জড়িত, আমি এগুলোও সমর্থন করি না। এই জায়গায় আমাদের নৈতিকভাবেই দেখা উচিত নারীর প্রতি সহিংসতার ব্যাপারটা কোনো পার্টিরই কোনোভাবেই টলারেন্সের থাকা উচিত না। কিন্তু এই জন্য এই ইলেকশনটাকে টার্গেট করে নারীদের পর আরেকটা সহিংসতা নেমে আসতে পারে, এই ব্যাপারে এক্সট্রা মেজারটা জরুরি দুইটা জায়গা থেকেই। তাদের যেমন স্বাধীনতার দরকার আছে, তারা যখন ভোট দিতে যাবে সেটাকেও চেক করার জন্য যে আবার রাষ্ট্রীয় বাহিনীর অথরিটি আছে এই ব্যাপারটাও যাতে ভায়োলেট না করা হয়, এটা নিশ্চিত করা উচিত। সায়ন্ত, নারীর স্বাধীনতা এবং বোরকার প্রভাব কেমন দেখছেন? আচ্ছা মতবে এই বিষয়ে বলার আগে আমি আর একটা একটু জিনিস একটু সংযুক্ত করতে চাই। সেটা হলো আগের আলোচনায় আমরা ঠাকুরগাঁয়ে জামায়াতের জেলা আমির যিনি টাকা সহ ধরা পড়েছিলেন তিনি নিজে বলছিলেন 50 লাখ টাকার মতো আছে, পরে দেখা গেল 74 লাখ টাকা গণনায়। এবং সেটা নিয়ে জামায়াত বলল তার গার্মেন্টস ব্যবসায়ী তিনি এবং তার এমপ্লয়ীদের বেতন দেওয়ার জন্য নানান কারণে 3 দিন ব্যাংক বন্ধ থাকবে এই জন্য তুলেছিলেন। এই চোরের উপরে মানে চোরের সাক্ষী হয়েছে গাটকাটা, সেরকম একটা ব্যবস্থা তারা করেছিল। কিন্তু ইতিমধ্যে তার যে বিষয়টা আগে বলেছিলাম যে তার সম্পদ কত, ট্যাক্স কত দেয়, এই বিষয়গুলো দেখা দরকার, তার আয় কত। অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের ইতিমধ্যে তার ফেসবুকে তার করদাতা হিসেবে তিনি কত টাকা সম্পদের মালিক সেটা দিয়েছেন। নেম অফ দ্য ট্যাক্সপেয়ার এমডি বেলাল উদ্দিন প্রধান, তার টোটাল সম্পদ হচ্ছে 24,44,867 টাকার মালিক তিনি তার ট্যাক্স ফাইল অনুসারে, এবং তার বার্ষিক আয় হচ্ছে 4,78,641 টাকা।
যেই মাদ্রাসার শিক্ষক, আমরা তো জামাতের নেতা তো নেতাই, সৎ অসৎ সব রকমই হয়, উপরন্তু উনি একটা মাদ্রাসার শিক্ষক যিনি শিক্ষার্থীদের শিখান, তাকে তো আরেকটু সৎ বলে বিবেচনা করতে পারতাম আমরা। সেই ভদ্রলোক যার টোটাল সম্পদের মালিক হচ্ছেন তিনি 24 লাখ টাকার, আর বার্ষিক আয় 4,78,000 টাকা। আর যেটা সাহিদ বলছিল ওই সোনামণি টেইলার্স না, ওই বাচ্চাদের জামা কাপড় সেলাই টেলাই করে হয়তো এরকম টেইলার্সের মালিক, সেটাকে বানিয়েছে হলো গিয়া গার্মেন্টস ব্যবসা। তারা এটা তো এখন বের হয়ে গেল, এখন জামাত কি বলবে? পারলে এই যে জুলকারনাইন সাহেব যেটা শেয়ার করেছে এইটাকে পারলে এখন মিথ্যা প্রমাণ করুক। যদি মিথ্যা প্রমাণ না করতে পারে, ইতিমধ্যে যে সিরাজগঞ্জ, পাবনা, শরীয়তপুর, কুমিল্লা সহ পটুয়াখালী সারা দেশে যে ধরা পড়ছে, এই জন্য জামায়াতের এই সব নেতাদেরকে আজকের মধ্যে জামায়াতের উচিত বহিষ্কার করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দ্বিতীয়, এবার যে প্রশ্ন আপনি নারীর প্রশ্ন করেছেন, যেটা সাহিদ খুব লজিক্যালি বলেছে, এই নারীরা তারা ভোটার হয়েছে কিভাবে? ভোটার হওয়ার জন্য তার এনআইডি কার্ড লেগেছে না? একটা এনআইডি কার্ড তো তার করতে হয়েছে। এনআইডি কার্ড তোলার সময় সে কি হিজাব নিকাত পরে সূর্যকেও দেখতে দিব নাকি অসূর্য স্পর্শা, সূর্যকেও দেখতে দিব না মানুষ কোন স্যার, ওই নীতি নিয়ে বসে থেকে ছবি তুলতে পেরেছে? ছবি তুলতে তো তার মুখ এক্সপোজ করতে হয়েছে। তাই তিনি তখন যদি এনআইডি কার্ড করার সময় করতে পারেন, তিনি হজে যাওয়ার সময় ছবি তুলতে পারেন, এটা তো যেহেতু করতে হয়, এতে তার গুনার ভাগিদার হওয়ার কোনো কারণ নাই। তো এটা সবাই বোঝে যে এটা রাষ্ট্রীয় আইন বা পলিসির কারণে যেখানে যেটা করতে হয়, কি করব সেটা করতে পারলে এইখানেও তাকে যদি শনাক্তকরণের জন্য তার এই হিজাব নিকাব খুলতে হয়, বোরকা খুলে তার মুখ দেখাতে হয়, শনাক্ত করবার জন্য এজেন্টদেরকে দেখবে, সেটা তাকে করতে দিতে হবে। এই বিষয়ে আজকেই উচিত নির্বাচন কমিশনের সুস্পষ্ট একটা দিক নির্দেশনা দেওয়া যে কেউ এই বিষয়ে দ্বিমত করবেন না। যদি তিনি শনাক্ত করতে ব্যর্থ হয় এজেন্ট এবং পোলিং অফিসাররা, তাহলে তিনি ভোট দেওয়ার যোগ্য হবেন না। প্লাস এটা নিয়ে কেউ যদি অ্যানার্কি তৈরি করতে চায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেইখানে তো ওই নারী বুথের ওইখানে তো এজেন্ট নারীই থাকবে, সেখানে যারা থাকবেন তারা নারী, আর নারী পুলিশ সব কেন্দ্রেই থাকে। এটার জন্য এই অল্প সময়ের মধ্যে প্রত্যেক কেন্দ্রের জন্য সেরকম নারী পুলিশ বা নারীর আলাদা ব্যবস্থাপনা করা হয়তো সম্ভব না, কিন্তু যা আসছে এক্সিস্টিং তার মধ্যেই সম্ভব। ওইখানে তো সবই নারী, শুধু নির্দেশনা দিতে হবে নির্বাচন কমিশনকে আজকে ইমিডিয়েটলি যে এইটা করতে হবে। তাহলে দেখবেন কালকে ভুল বুঝাবুঝি এবং কেন্দ্রে এইরকম নানান রকমের অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো কমে যাবে। আর হেজাব দুইভাবে ব্যবহৃত হয়েছে, এইবার প্রচুর হেজাব তৈরি হয়েছে, হেজাবের কাপড় বেশি আসছে, এরকম নানান পরিসংখ্যান আমরা শুনছি। একটা হলো গিয়ে হেজাব ওরা বিভিন্ন গ্রামের প্রান্তিক সাধারণ নারীদের মধ্যে হেজাব বিতরণ করেছে নির্বাচনে ভোট পাওয়ার জন্য উপঢৌকন হিসেবে, যেটাকে হেজাব ঘুষ বলতে পারেন আপনি, হালাল ঘুষ। এই ঘুষটা ভোট পাওয়ার জন্য দিয়েছে জামায়াত। দ্বিতীয় হলো গিয়ে ধরেন এটা খুব সাধারণ অর্থে গ্রামের সাধারণ একজন নারী, তার বোরখা পরেন তিনি নিয়মিত, তার বোরখাটা পুরনো হয়ে গেছে অথবা ছিঁড়ে গেছে, তাকে মায়া করে এটা দিল, সে কিন্তু খুশি হয়ে অনেক সময় যারা গেছে নেয়। কিন্তু এর আড়ালে যে ওই স্বার্থটা, ওই অসৎ উদ্দেশ্যটা, ভোট কিনে নিল হেজাব দিয়ে, টাকা দিয়ে ভোট কিনে নেওয়া, একটা গিফট দিয়ে ভোট কিনে নেওয়া, হেজাব দিয়ে ভোট কিনে নেওয়া, সেই অল দ্য সেম, একই তো। আমি টাকা ঘুষ খাইলাম না, আমারে 3 কোটি টাকা দামের একটা ঘড়ি গিফট করলো, আমার কাজটা একটু পাইয়ে দিন স্যার, আর আমি ওটা সই করে দিলাম ফাইলে, সেটা কি ঘুষ না? ঠিক একইভাবে যদিও এটা ধর্মীয় স্পর্শকাতর বিষয়, তবু এইটাও ভোট কেনার জন্য একরকমের প্রলোভন এবং ঘুষ দেওয়া, এইটা জামাত করেছে। এবং এগুলো করে বাচ্চার মাথায় হাত দিয়ে কিরে কাটিয়েছে। কালকেও আমার এলাকা থেকে আমার আত্মীয় স্বজন বলেছে যে জামায়াত তো মহিলাদেরকে এরকম গিয়ে কিরা কাটাচ্ছে মাথায় হাত দিয়ে, এটা তো মুশকিল হয়ে যাচ্ছে। এখন ওই মহিলাদের গিয়ে ব্রেন ওয়াশ করে, তারপরে সন্তানের মাথায় হাত দিয়ে অথবা নিজের মাথায় হাত দিয়ে কিরা কাটায় ভোট নেওয়ার জন্য, এবং এরকম নানান রকমের উপকরণ তাদের মধ্যে বিলি করে। ফলে এইগুলো নির্বাচন কমিশন এইসব অভিযোগের ব্যাপারে আরও সতর্ক হওয়া দরকার ছিল, হয় নাই। এখন যারটা তারই রক্ষা করতে হবে। যেহেতু এই অপকৌশলগুলো গ্রহণ করেছে একমাত্র জামায়াত ইসলাম এবং তাদের দলীয় দোসররা,
জামায়াত ইসলাম অ্যান্ড গং এদের এই 2 নাম্বারই থেকে নির্বাচনকে মুক্ত রাখতে হলে বিএনপির আরও সতর্ক এবং প্রোঅ্যাক্টিভ হওয়া ছাড়া আর কোনো পথ নাই। শুধু নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে বসে না থেকে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা। যেমন এই যে অনেকে টাকা বিলি করতে যাচ্ছে, এর অনেকগুলি কিন্তু সরাসরি পুলিশ ধরতে পারে নাই বা ধরছে না। স্থানীয় জনতা বা বিএনপির নেতাকর্মী যারাই হোক, ভোটার, তারা টাকা বিলানোর সময় হাতে নাতে ধরে টাকা সহ পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসে গ্রেফতার করেছে 2 লাখ সহ, 10 লাখ সহ, এরকম লাখ লাখ টাকা। আজকে সারাদিন এই জামায়াতের হালাল টাকা গুনতে গুনতে টায়ার্ড হয়ে গেছি। ভার্চুয়াল মিডিয়া, সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় আসে না, এটা কি হালাল টাকা? জামাতের কোনটা রেখে হারাম বলে আবার গুনার ভাগিদার হবো মতি ভাই? সাইদ আব্দুল্লাহ, আপনি এই সব যা আলোচনা শুনলাম, তো দিনের শেষে কিন্তু একটা জায়গাতেই যে নির্বাচন কমিশন যদি আরও শক্তিশালী হতো, স্বাধীন হতো, সাহসী হতো, তাহলে হয়তো আজকের পরিস্থিতি তৈরি হতো না। তো কেন নির্বাচন কমিশন কেন স্বাধীন নয়? স্বাধীন শব্দটা শোনার পরে বাংলাদেশে আমরা মনে করি যে উনার খুব স্ট্রং কমান্ড থাকবে, যে জায়গায় যা যা করতে চাচ্ছেন সেটা উনি করতে পারবেন। আনফর্চুনেটলি এটা করার মতো ব্যক্তিত্ব সম্পন্ন লোক ওই জায়গায় খুব বেশি মাত্রায় দেখা যায় নাই। একটা ব্যাপারে আমার মনের ভেতর একটা প্রশ্ন আসতো, সেই প্রশ্নটা না করে আসলে করা হয় নাই, কিন্তু আজকে বলেই ফেলি। আসলে একজন মানুষ চিফ ইলেকশন কমিশনার যখন হবেন, তার মানে ন্যূনতম জীবনে ওনার প্রফেশনাল লাইফে হয়তো বা যে যখন ডিসি ছিলেন বা কোনো কিছু ছিলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলে উনি কিন্তু ফিল্ডের চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবগত থাকেন। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন এই ইলেকশন কমিশনার হিসেবে যারা থাকেন তাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সটা মোটামুটি থাকে। ধরেন যে জুডিশিয়াল অফিসার থাকলো অথবা অ্যাডমিনের অফিসার থাকলো, এনারা থাকলে যেটা হয় একদম ইলেকশনকে ফিল্ড লেভেল থেকে গুছিয়ে আনার মতো এক্সপার্টাইজ তাদের থাকে। যেমন দেখবেন জুডিশিয়াল অফিসারদের কিন্তু ফিল্ডে ডিউটি করতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম যারা ইউএনও থাকে, যারা ডিসি থাকে, তাদের তো রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে হয়, মানে একটা এলাকার অল ইন ওয়ান হিসেবে। চিফ ইলেকশন কমিশনার হিসেবে বসানো হয়েছিল, উনি সম্ভবত ট্যাক্স ক্যাডারের ব্যক্তি ছিলেন। তার মানে উনি কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে কখনো বসেন নাই। এবং তার পরবর্তীতে যে ব্যাপারটা দেখা গেছে যে এই জায়গায় যাদেরকে বসানো হয়েছে, এইবারের ইলেকশনের ডিলিমিটেশন নিয়ে যে ধরনের ভস্কট পাকানো হয়েছে, যেটা নজিরবিহীন ব্যাপার ছিল, এবং এই ব্যাপারগুলো কোথাও না কোথাও কারো না কারো ইন্ধনেই এই কাজটা করা হয়েছে। আবার ধরেন এনসিপি শাপলাকলি পাবে কি পাবে না, শাপলা পাবে কি পাবে না, এটার স্ট্রেট ফরওয়ার্ড ব্যাখ্যা আমি আশা করেছিলাম। তারা কি বলবে যে ঠিক আছে, তোমাদের আগে নাগরিক ঐক্য আবেদন করেছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সো তারা এটা পাওয়া ডিজার্ভ করে, যদি কেউ পায়, যদি না পায় এই কারণে পাও নাই, না পেয়ে সে বলছে, ব্যাখ্যাটা দিচ্ছে এটা দিব না, এটা কোনো ব্যাখ্যাও দিব না। তার মানে এইটা বলার পরে যে একটা আন্দোলন হবে, এইটুক বোঝার মতো জ্ঞান গরিমা তো ওই পদে বসে থাকা মানুষদের থাকাটা উচিত ছিল। তার মানে অনেক ক্ষেত্রে ক্রিস্টাল ক্লিয়ার ব্যাখ্যা না দিয়ে নিজস্ব ক্যাপাসিটিতেই, সেটা ইনক্যাপাসিটির কারণে হোক অথবা তাদের মানে গরিমসির কারণে হোক, যেভাবেই হোক এই কাজটা তারা ঠিকমতো করে নাই। বরং ইলেকশন কমিশন আমার কাছে মনে হয় এইরকম হওয়া উচিত যাতে করে 1991 সালের ফেব্রুয়ারির মতো ইলেকশনটা হয়। ইলেকশন কমিশনের এইরকম হওয়া উচিত 2000 সালের মতো ইলেকশনটা হয়। ইলেকশন কমিশন মোটা দাগে খুব যদি সলিড ইলেকশন হয়, 1996 সালের 12 ফেব্রুয়ারির ইলেকশনটাও মোটা দাগে অনেক খুব বেশি বিতর্ক হয়েছে ব্যাপারটা, কিন্তু এই ধরনের নজির নিয়ে অনেকেই আসে না। তার কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে কাজ করেছে 1991 সালে, উনার জন্য একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পর্যন্ত করতে হয়েছিল, কারণ উনি ওই পদে যাওয়ার পরে পুনরায় আবার প্রধান বিচারপতির পদে গিয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব, এবং উনি 3 মাসের ভেতরে যে ইলেকশনটা করেছিলেন, এমনকি 2001 সালেও উনি যে ইলেকশনটা করেছিলেন ইলেকশন কমিশনের স্বকীয়তা বজায় রেখে, এই ব্যাপারগুলোর মডেল আমার মনে হয় যে ওইটাকে আমরা বেঞ্চমার্ক ধরলে ইভেন এত সংস্কার, এত নয়া বন্দোবস্ত, এত সবকিছুর জিরো হয়ে যাবে খারাপ দিকগুলা, এই ধরনের একটা ভূমিকার গভর্নমেন্ট থাকার পরেও সেই কাজটা যে হইল না, এটা একটা আনফরচুনেট ট্রুথ হিসেবে আমাদের অনেক ধন্যবাদ। 20 সেকেন্ড আছে, আপনি ওই কাল নির্বাচন হতে যাচ্ছে, মানে ভোটারদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? ভোটারদের প্রতি আহ্বান হচ্ছে, এই বাংলাদেশ যাদের কাছে নিরাপদ মনে হয়, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করবে, যারা মানুষকে যে অঙ্গীকার দিয়েছে নির্বাচনী বক্তব্য এবং ম্যানিফেস্টোতে সেটা রক্ষা করবেন, যারা ধর্মের অপব্যবহার করবেন না, যারা একই সঙ্গে অন্তর দিয়ে 71 এবং 24কে ধারণ করবেন,
এই ধরনের শক্তিকে যেন রাষ্ট্র পরিচালনায় তারা আনেন, নির্বাচিত করেন। আমরা কোনো ধর্মের অপব্যবহারকারীকে চাই না, আমরা ভেস্তের টিকিট বিক্রিকারীকে চাই না, যারা ৭১কে ধারণ না করে ৭১ পূর্ব চেতনা ধারণ করে দেশ চালাবেন তাদেরও চাই না। তাদের প্রত্যাখ্যানের মাধ্যমে দেশপ্রেমের পরিচয় দিবেন। অনেক ধন্যবাদ সায়ন্ত। সাইদ আব্দুল্লাহ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।